হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ আসিফুর রহমান। আমি পড়াশোনা করছি খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েট। আমার ব্যাচ 2K22। আমার ডিপার্টমেন্ট সিভিল। আজকে আমি যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পরিসংখ্যান বা স্ট্যাটিস্টিক্স, বা তোমরা যে নামেই ডাকো না কেন, তথ্য উপাত্ত বা মেজর পরিমাপের বিস্তার পরিমাপ, তোমরা যে নামেই ডাকো না কেন, আমরা এই টপিকটা নিয়ে আলোচনা করব। টপিকটা অনেকদিন যাবতই অফ টপিক ছিল, বিশেষ করে আহ, তোমার এইচএসসি 21 থেকে 25, আহ, এই কয়েকটা ব্যাচের এইটা শর্ট সিলেবাসে ছিল না। কিন্তু আমরা যারা এইচএসসি 26 ব্যাচ, তাদেরকে এই টপিকটা ইনক্লুড করা হয়েছে আবার, এবং এই টপিক থেকে প্রতি বছর একটা কোশ্চেন করা হয় হায়ার ম্যাথ সেকেন্ড পেপারে। ইভেন আমরা যারা হাই স্কুল লেভেলে আছি, তাদেরও এই টপিক থেকে দুইটা কোশ্চেন আসে, মিনিমাম একটা কোশ্চেনের অ্যান্সার করতে হয়। তো এই টপিকটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট একটা টপিক। আমরা এই টপিকটা নিয়ে একেবারে বেসিক থেকে শুরু করে একেবারে অ্যাডভান্স লেভেল পর্যন্ত আমরা আগাবো। তো এরই ধারাবাহিকতায় আমি তোমাদের জন্য একটা ফ্রি ক্লাস মুক্ত করতে চাচ্ছি। আহ, তো কথা না বাড়িয়ে আমরা সেখানে চলে যাই। তো আমরা আজকে ফার্স্টে যেটা নিয়ে আলোচনা করব সেটা ইন্ট্রোডাকশন এবং পরিসর প্লাস গণসংখ্যা সারণী, অর্থাৎ আমরা একটা তথ্য উপাত্ত ব্যবহার করে কিভাবে গণসংখ্যা টেবিল তৈরি করতে পারি সেইটা আমরা বের করবো, এবং পরিসর কিভাবে নির্ণয় করো সেইটা। তো ফার্স্টে আমার এখানে যেটা আছে সেটা হচ্ছে পরিসংখ্যান। মূলত আমরা ম্যাথ করি, কিন্তু ম্যাথ করার ফলে আমাদের হয় কি, আমরা এখান থেকে জানি না আসলে কিভাবে তোমার আগাইতে হয়। অর্থাৎ আহ, যে থিওরি রিলেটেড কোশ্চেনগুলো আসে, এই কোশ্চেনগুলো আমরা অ্যান্সার করতে পারি না পরীক্ষার হলে। তার জন্য আমি এই থিওরি রিলেটেড কোশ্চেনগুলো এখানে নিয়ে আসছি ইন্ট্রোডাকশন ক্লাসে। তো আমরা এখান থেকে কিছু আগে আলোচনা করি, তারপর আমরা মূল টপিকে চলে যাইতে আছি। তো পরিসংখ্যান পরিসংখ্যান জিনিসটা কি, অর্থাৎ আমরা যে সংখ্যাগত তথ্য বা উপাত্ত থাকে, এইটাকে আমরা বিশ্লেষণ করব, উপস্থাপন করব। এই জিনিসটাই হচ্ছে আমার মূলত পরিসংখ্যান। অর্থাৎ আমার সংখ্যাগত কোনো তথ্য বা উপাত্তকে আমরা কিভাবে বিন্যস্ত করতে পারি সেই জিনিসটা উপাত্ত। যেমন ধরো, আমাকে বলা আছে 10, 20, 12, 13, 14, 16, আবার 10, 11, 20, এই ধরনের কয়েকটা আমাকে ইনফরমেশন দেওয়া হইলো। এখন দেখো এখানে কি আছে, এলোমেলো ভাবে সাজানো আছে না? তারপর এইখান থেকে আমরা কি করতে পারি, এই এলোমেলো সাজানো জিনিসগুলোকে আমরা সঠিকভাবে একেবারে ছোট থেকে বড় সাজাইতে পারি, অথবা বড় থেকে ছোট সাজাতে পারি, অথবা কি পারি, অথবা এইখান থেকে আমরা আরো অনেক কিছু বের করতে পারি, তাই না? এখান থেকে আর কি কি বের করতে পারি, দেখো এটাকে আমরা বড় থেকে ছোট সাজাতে পারি। অর্থাৎ বড় থেকে ছোট, দেন ছোট থেকে বড় সাজাতে পারি। দেন এখান থেকে আমরা এই সংখ্যাগুলোর গড় বের করতে পারি। অর্থাৎ এই টোটাল সংখ্যাগুলো যোগ, অ্যাভারেজ মার্ক কত সেটা জানতে পারি। এখান থেকে এটার মধ্যক বের করতে পারি। দেন এখান থেকে এটার প্রচুরক বের করতে পারি। এই যে বিন্যাস করা, বা এই যে ইনফরমেশন গুলা, বা এই যে ব্যাখ্যা, এই জিনিসটাই হচ্ছে আমার কি, পরিসংখ্যানের মূল বিষয়। অর্থাৎ পরিসংখ্যান আমার একটা ইনফরমেশন নিয়ে কাজ করবে, একটা তথ্য, একটা উপাত্তকে কতভাবে বিন্যাস করা যায়, এগুলো নিয়ে আমরা পরিসংখ্যানে মূলত আলোচনা করি। তো পরিসংখ্যান মূলত কয়েক প্রকার হয়, তার ভিতরে একটা হচ্ছে বর্ণনামূলক পরিসংখ্যান, আর একটা হচ্ছে অনুমানমূলক পরিসংখ্যান। এখন বর্ণনামূলক পরিসংখ্যান কি? বর্ণনামূলক পরিসংখ্যানটাই হচ্ছে যে তোমার এই যে বড় থেকে ছোট, গড়, মধ্যক, পুরুষরূপ, তারপর আমরা কি পড়ছি, আয়তলেখ, আয়তলেখ, তারপর এটার বলে কি হিস্টোগ্রাম, তারপর ফ্রিকোয়েন্সি, পলিগন, গণসংখ্যা, আহ, গণসংখ্যা সারণী, গণসংখ্যা, তারপর অজীব। আমরা এই ধরনের বিন্যাস করতে পারি, ঠিক আছে, টেবিল চিত্রের মাধ্যমে প্রকাশ করতে পারি। আর অনুমানমূলক,
অনুমানমূলক কি, আমরা যে কোনো কিছু একটা অনুমান করে নিই, যেমন জনসংখ্যা, তারপর একটা ক্লাবের সদস্য, এইগুলোর জন্য আমরা একটা অনুমান কইরা বিবেচনা করি, সেটা হচ্ছে অনুমানমূলক। আর বর্ণনামূলক দেখো, এখান থেকে কি এই ইনফরমেশনটা আমাকে দেওয়া আছে, এই ইনফরমেশন থেকে আমি এগুলো কি ব্যাখ্যা করতে পারতেছি না, তো এটা হচ্ছে কি আমার বর্ণনামূলক পরিসংখ্যান। আমরা মূলত বর্ণনামূলক পরিসংখ্যান নিয়ে কাজ করি। দেন আমার উপাত্ত। তো এখন আমরা শিখবো উপাত্ত জিনিসটা কি। উপাত্ত জিনিসটা হচ্ছে তথ্য বা সংখ্যা বা পূর্তি, যার মাধ্যমে আমরা প্রকাশ করি, অর্থাৎ যে তথ্যটা আমরা সংখ্যা বা প্রতীক কোনো কিছুর মাধ্যমে প্রকাশ করি সেটাই হচ্ছে আমার উপাত্ত। যেমন বলা আছে, ধরি রহিমের রহিমের মার্ক, অর্থাৎ রহিমের আমি ধরি 6 বা 7 বিষয়ের মার্ক দেওয়া আছে, 80, 90, 90, 70, 75, 78, 85, এইটার যে দেওয়া আছে, আমরা কি করছি রহিমের মার্ক, অর্থাৎ রহিমের যে পরীক্ষার মার্ক, এটা কি আমরা কি তথ্য এবং ও, সংখ্যাগত মানের মাধ্যমে প্রকাশ করছি। এইটাই হচ্ছে কি আমার একটা উপাত্ত। এইগুলো সব মিলে হচ্ছে কি আমার উপাত্ত। এখন উপাত্ত আবার দুই প্রকার, একটা হচ্ছে প্রাকৃতিক উপায় আর একটা হচ্ছে পরিমাণগত উপায়। এখন প্রাকৃতিক উপায়গুলো কোনগুলা? প্রাকৃতিক উপায় যেমন ধর্ম আছে, তারপর বিভাগ আছে, দেন তোমার ধর্ম আছে, বিবেক আছে, এই ধরনের যে উপাত্তগুলো সেটা হচ্ছে প্রাকৃতিক উপপাদ্য, ঠিক আছে? তো প্রাকৃতিক উপপাদ্য নিয়ে আমরা কাজ করি না। কি করি না? আমরা প্রাকৃতিক উপপাদ্য নিয়েও কাজ করি না। আমরা আর কাজ করি না কি নিয়ে? আমরা এখানে অনুমানগত পরিসংখ্যান নিয়ে কাজ করি না, আমরা কি করি বর্ণমূলক পরিসংখ্যান নিয়ে কাজ করি। দেন এখানে কাজ করব আমরা পরিমাণগত। পরিমাণগত জিনিসটা কি? যেটাকে আমরা সংখ্যাগত মান দ্বারা ডিনোটেট করতে পারতে আছি, যেটা কি বলছিলাম যে রহিমের 5 বিষয়ের ফলাফল কি ছিল? ফলাফল 75, 78, 89, 99, 90, অর্থাৎ তার 5টা বিষয়ের ফলাফল আমার দেওয়া আছে। এইগুলা দেখো, এইটা কি আমি আহ, একটা সংখ্যাগত মান না? এগুলো হচ্ছে কি পরিমাণ করতে পারছি। যেমন ধরো এইটা বাংলার মার্ক, এইটা ইংরেজির মার্ক, এইটা ধরো পদার্থের মার্ক, এইটা ধরো রসায়নের মার্ক, এইটা ধরো তোমার কিসের মার্ক, জীববিজ্ঞানের মার্ক। তো আমি এই বাংলার মার্কটা সংখ্যার মাধ্যমে ডিনোটেট করছি। দেন আবার এই এই জীববিজ্ঞানের মার্কটা সংখ্যার মাধ্যমে, সবগুলো মার্ক আমি সংখ্যার মাধ্যমে প্রকাশ করছি। তো এটা কি আমি পরিমাণ করতে পারতে আছি। তো এটা হচ্ছে কি আমার পরিমাণগত উপাত্ত। এখন আসো, আরো এক পরিমাণগত উপাত্ত আবার দুই প্রকার। একটা হচ্ছে বিচ্ছিন্ন, অর্থাৎ ডিসক্রিট, আর একটা হচ্ছে ধারাবাহিক কন্টিনিউয়াস। তো আমরা তো পরিসংখ্যানে পরিসংখ্যানে আমরা ডিসক্রিট এবং কন্টিনিউয়াস বা হ্যাঁ ডিসক্রিট কন্টিনিউয়াস দুইটা নিয়েই আমরা আলোচনা করবো। আমরা পরিসংখ্যান দুইটা নিয়ে আলোচনা করবো। এখন ডিসক্রিট কি, যেমন এটা হচ্ছে কি একটা পূর্ণ সংখ্যা ভিত্তিক, অর্থাৎ এইখানে পূর্ণ সংখ্যা থাকতে হবে। যেমন বলা হয়েছে পূর্ণ সংখ্যা বলতে কি এক্সাক্ট 7, অর্থাৎ রহিমের রহিমের স- সাত, একটু আবার ভিন্নভাবে লিখি, রহিমের 7টি বই আছে। দেখো, রহিমের 7টি বই আছে, এটা কি একটা সাত, একটা কি পূর্ণ সংখ্যা, তার মানে এটা কি বিচ্ছিন্ন ঘটনা। আর ধারাবাহিক, এইখানে ভগ্নাংশও আসতে পারে আমাদের। যেমন ধারাবাহিক ঘটনার ভিতর কি কি আসতে পারে? উচ্চতা আসতে পারে, তারপর বয়স আসতে পারে, তারপর ওজন আসতে পারে, তাপমাত্রা আসতে পারে।
তাপমাত্রা, তারপর ইত্যাদি আসতে পারে, ঠিক আছে? এগুলো আসতে পারে। তো আমরা বিচ্ছিন্ন এবং ধারাবাহিক দুইটা নিয়েই আমরা কাজ করব। তো উৎসের ভিত্তিতে আবার দুই প্রকার, একটা হচ্ছে প্রাইমারি ডাটা, আর একটা হচ্ছে যে সেকেন্ডারি ডাটা বা গৌণ ডাটা, যেটাই আমরা বলি না কেন। প্রাইমারি ডাটা কি? আমরা মানে নিজে কালেক্ট করব, অর্থাৎ তুমি যেমন ধরো তুমি ল্যাবে কাজ করতেছিল, অর্থাৎ ল্যাবে কাজ কইরা তুমি যে ডাটাটা পাইছো, সেই ডাটাটা হচ্ছে কি প্রাইমারি, প্রাইমারি ডাটা। আর তুমি অন্য একজনের থেকে নিছো, অন্য একজনের থেকে নিছো যেটা, সেটা হচ্ছে কি সেকেন্ডারি ডাটা। অর্থাৎ তুমি নিজে যে ডাটাটা পাইছো সেটা হচ্ছে প্রাইমারি ডাটা, আর তুমি অন্যের কাছ থেকে যে ডাটাটা নিছো ওইটা হচ্ছে কি সেকেন্ডারি ডাটা। এখন উপরটের বিস্তার, উপরটের বিস্তারটা কি? আমরা তো এখানে মূলত আলোচনা করব কি উপরটের বিস্তারটা নিয়ে। উপরটের বিস্তারটা হচ্ছে কি, যখন আমরা কয়েকটা সংখ্যা নিলাম, ধরো 7, 8, 9, 10, 15, এই সংখ্যাগুলোর গড় বের করলাম। গড় বের করে আমি ধরো এটা এখানকার গড় কত পাইতে পারি আমি সর্বোচ্চ হইলে, এখান থেকে আমি যদি গড় বের করি, তাহলে আমরা গড় পাবো 7+8+9+10+15 ভাগ 1 2 3 4 5, 9.8। অর্থাৎ আমার এই যে সংখ্যাটা, এই সংখ্যাটার গড়ে আসতে আছে 9.8। এই যে 9.8 থেকে প্রতিটা সংখ্যা কতটা দূরে আছে, অর্থাৎ এই 7 9.8 থেকে কত দূরে আছে, এই 15 9.8 থেকে কত দূরে আছে, এইগুলা যখন আমরা গণনা করব, এটাই সুপারটের বিস্তার। যদি মান খুব কাছাকাছি হয় তাহলে কি বিস্তার কম। দেখো এখানে কি বিস্তার কম না, এখানে দেখো 7 থেকে 15, মানে 7 থেকে 15 এই পর্যন্তই আমার সংখ্যা। আর যদি ধরো আমার সংখ্যা থাকতো একেবারে 1 থেকে শুরু করে 1000 পর্যন্ত আমি সংখ্যা নিলাম, তাহলে কি আমার অ্যাভারেজ এই গড় কি, গড় ধরো আসতো কি, গড় ধরো 500, 500 না, 315 ধরো গড়, 315 গড়। তাহলে এই একের জন্য যে ইটা ডিফারেন্সটা, সেই ডিফারেন্সটা আমার কত হইতো? 1 - 315, অর্থাৎ কত -314। আবার এই 1000-এর জন্য কত ডিফারেন্স হইতে দেখো তো, 1000-এর জন্য ডিফারেন্সটা হয়ে যেত কত, 1000 যোগ -315, 1000-এর জন্য আমার ডিফারেন্সটা হইতে আছে 685। দেখো এই যে সংখ্যাগুলোর পার্থক্য খুব কি বেশি না? তাহলে মা যদি যদি মানগুলো দূরে দূরে থাকে তাহলে কি আমার বিস্তার বেশি, ঠিক আছে? অর্থাৎ আমার বিস্তার মানে কি জুইরে থাকা, অর্থাৎ কত জুড়ে জুড়ে আছে। এখন আমরা বিস্তার পরিমাপের প্রকারভেদ পড়ব, অর্থাৎ বিস্তার অনেকভাবে পরিমাপ করা যায়। এটা দুই প্রকার, একটা হচ্ছে অনিরপেক্ষ বা অ্যাবসলিউট বিস্তার। এই অ্যাবসলিউট বিস্তারটা আবার কয়েকভাবে প্রকার করা যায়। একটা হচ্ছে পরিসরের মাধ্যমে বা রেঞ্জের মাধ্যমে, আর একটা হচ্ছে তোমার অন্তঃচতুর্থাংশ পরিসর, না, আর একটা হচ্ছে চতুর্থাংশ বিচ্যুতি, গড় বিচ্যুতি, ভেদাঙ্ক বা বিচরণ, পরিমিতি ব্যবধানের মানদণ্ড বা বিচ্যুতি। আর একটা হচ্ছে আপেক্ষিক। আমরা ফিজিক্সে পড়ছি না, একটা হচ্ছে কি আমাদের, একটা থাকে সবসময় কি অ্যাবসোলুট, আর একটা থাকে কি রিলেটিভ, তাই না? তো আমাদের এইখানেও সেম জিনিস, একটা আপেক্ষিক থাকবে আর একটা অ্যাবসলিউট থাকবে। তো সেইগুলোকেও আমরা না, আপেক্ষিক জিনিসটাকে কি আমরা শর্করা রূপে দেখবো, ঠিক আছে? আপেক্ষিক জিনিসটা আমরা শর্করা রূপে দেখবো। তো আপেক্ষিক জিনিসটার আবার একই জিনিস, পরিসর সহগ, চতুর্থাংশ বা বিস্তৃতি সহগ, গড় বিস্তৃতি সহগ, ভেদাঙ্ক বা বিস্তৃতি সহগ, এই নামে রাখা হয়, ঠিক আছে? তো আমরা আমাদের থিওরি এই পর্যন্তই রইলো, এখন আমরা চলে যাই পরিসর। এখন পরিসর জিনিসটা কি, আমরা পরিসর কিভাবে বের করতে পারি সেইটা একটু বোঝার চেষ্টা করি। পরিসর হচ্ছে যাইয়া, ধরো আমাকে একটা ইনফরমেশন দেওয়া আছে, ওই ইনফরমেশনের উপরটা সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মানের যে পার্থক্যটা, সেটাই হচ্ছে আমার কি পরিসর।
অর্থাৎ ধরো এখানে একটা চিত্র দেওয়া আছে, যেন আমার একটা ইনফরমেশন 3 থেকে 9-এর ভিতরে আছে, তাহলে এটা রেঞ্জ কত, রেঞ্জ কত, সর্বোচ্চ মান এখানে কত, 9, সর্বনিম্ন মান কত, 3, তার মানে এটা রেঞ্জ কত, 9 থেকে 3। ঠিক আছে, 9 - 3 তার মানে 6, এটার পরিসর কত, 6, অর্থাৎ এই পর্যন্তই সীমাবদ্ধ আছে, তার মানে এটা কি, পরিসর। তো আমরা পরিসর কিভাবে বের করতে পারি, আমরা পরিসর বের করতে পারি, পরিসর সমান সমান সর্বোচ্চ মাইনাস সর্বনিম্ন। অর্থাৎ পরিসর নির্ণয়ের ফর্মুলা হচ্ছে কি, সর্বোচ্চ মাইনাস সর্বনিম্ন। অর্থাৎ সর্বোচ্চ এবং সর্বনিম্ন মানের যে পার্থক্যটা, সেটাই হচ্ছে কি আমার পরিসর। দেন আমরা চলে যাই, পরিসর আবার অনেকভাবে বের করা যায়। একটা হচ্ছে অশ্রেণীবদ্ধ উপাত্তের ক্ষেত্রে পরিসর নির্ণয়, আর একটা হচ্ছে শ্রেণীবদ্ধর ক্ষেত্রে। এখন অশ্রেণীবদ্ধ কি, ধরো আমাকে একটা উপাত্ত দেওয়া অশ্রেণীবদ্ধ উপাত্তের ক্ষেত্রে পরিসর নির্ণয়ের ফর্মুলাটা হচ্ছে তোমার পরিসর সমান সমান সর্বোচ্চ মান মাইনাস সর্বনিম্ন মান। এখন এইখানে দেখো, এইখানে উদাহরণে দেওয়া আছে যে আমার একটা সংখ্যা 12, 18, 25, 20, 30, 22। এখন সংখ্যাটার ক্ষেত্রে আমার সর্বোচ্চ মান কত, সর্বোচ্চ মান 30। তো এইটাকে আমরা এক্স অফ এইচ মাইনাস এক্স অফ এল এইভাবেও লিখে থাকি। তো আমার এখানে এক্স অফ এইচ দেওয়া আছে কত, এক্স অফ এইচ দেওয়া আছে কত, 30, এবং এক্স অফ এল দেওয়া আছে কত, দেখো এখানে সর্বনিম্ন মান দেওয়া আছে কত, 12, তার মানে এক্স অফ এল কত, 12। তার মানে পরিসর বা রেঞ্জ আর দ্বারা ডিনোটেড করি, তার মানে আর সমান সমান কত, 30 - 12 সমান সমান কত, 30 - 12 সমান সমান কত, 18। অর্থাৎ আমার এই সংখ্যাটার বা এই উপাত্তটার পরিসর কত, 18। অর্থাৎ এইখানে আমার 12 থেকে 30 পর্যন্ত বিন্যস্ত আছে, তার মানে এখানে বিন্যস্ত থাকলে এখানে আমার পরিসর হওয়ার সম্ভাবনা কত, 18। ঠিক আছে। দেন শ্রেণীবদ্ধ উপাত্তের ক্ষেত্রে পরিসর নির্ণয়। এখন শ্রেণীবদ্ধ উপাত্তটা কি, শ্রেণীবদ্ধ উপাত্তটা হচ্ছে কি, ধরো আমার একটা এইভাবে দেওয়া থাকবে জিনিসটা, গণসংখ্যা। দেন এখানে ধরো থাকতে পারে 5 থেকে 10, 10 থেকে 15, 15 থেকে 20, 20 থেকে 25, দেন 2, 5, 3, 1, এরকম একটা ইনফরমেশন দেওয়া আছে। এই জিনিসটা হচ্ছে কি আমার শ্রেণীবদ্ধ উপাত্ত। তো শ্রেণীবদ্ধ উপাত্তের পরিসর নির্ণয়ের ফর্মুলা কি, আর ইকুয়াল টু সর্বোচ্চ শ্রেণীর শেষ সীমা, তার মানে সর্বোচ্চ শ্রেণীর শেষ সীমা এটা আমরা এক্স অফ এইচ দ্বারা ডিনোটেড করি, এক্স অফ এইচ মাইনাস শেষ শ্রেণীর সর্বনিম্ন পরিসর, প্রথম শ্রেণীর সর্বনিম্ন কত, 5, তার মানে এইভাবে, তাহলে এইটার পরিসর কত, আর সমান সমান, দেখো এখানে আমার প্রথম শ্রেণীর পরিসর কত, প্রথম শ্রেণীর সর্বনিম্ন মান কত, 5, তার মানে আমার এটা কি, এক্স অফ এল সমান সমান 5। আর শেষ শ্রেণীর সর্বোচ্চ মান কত, 25, তার মানে আমার এটা কি, এক্স অফ এইচ, তার মানে আমার এক্স অফ এইচ সমান সমান 25। তার মানে এখানে পরিসর কত, 25 - 5 সমান সমান কত, 20। ঠিক আছে। দেন আসো, যখন পরিসরের ব্যবহার আসলে, আমরা তো এই পরিসরটা নির্ণয় করছি, এখন এই পরিসরটা আসলে আমার কি কাজে লাগবে, পরিসরটা মূলত উপাত্তের সামগ্রিক বিস্তার, অর্থাৎ কিভাবে বিন্যস্ত আছে, কয়টা উপাত্ত আছে সেইটা আমরা বুঝতে পারি। তারপর দুইটা ডাটা সেটের বিস্তার তুলনা করতে পারি। ধরো আমার এখানে দুইটা ডাটা সেট দেওয়া আছে, তার মানে আমার রেঞ্জ দেখেই আমি বলে দিতে পারবো এটা কি ধরনের
উপাত্ত হইতে পারে, অর্থাৎ ভুলের পরিমাণ কিরকমের থাকবে। অর্থাৎ তুমি দেখবা রেঞ্জ আর রেঞ্জ রেঞ্জ যদি বেশি হয়, তার মানে ওইখানে, না রেঞ্জ বেশি না, এটা এটা ভুল বলছি, রেঞ্জ যত বেশি হইবে এটা নিয়ে আমার কোনো সমস্যা নাই। আমার পিছনে একটু যাই, এটা একটু বলি। এইখানে বিস্তার কম হইলে, অর্থাৎ এই যে এই প্রথমটা যদি বিস্তার কম হয়, বিস্তার কম হইলে এটার একুরেসি লেভেল ভালো থাকে, অর্থাৎ এখানে ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। হ্যাঁ, আমরা মানুষ, মানুষ মাত্রই ভুল, ভুল হইতেই পারে। তো এখানে আমরা সাধারণত 4 থেকে 10% এই পর্যন্ত আমরা ভুল গ্রহণ করি। 0% ভুল কেউই রাখতে পারে না, মেশিনের পক্ষেও রাখা সম্ভব না। তো হিউম্যান ইরোরের 4 থেকে 10% গ্রহণযোগ্য। আর যদি বিস্তার বেশি থাকে, অর্থাৎ আমি যদি মান বেশি দূরে 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 নিই, তাহলে দেখবা এখানে ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। সো এই ক্ষেত্রে আমার ডাটার অ্যাকুরেসি লেভেলটা কি কম, তার মানে আমি যত চেষ্টা করব বিস্তার কম রাখবো। আমরা অনেকেই নেক্সটে বিভিন্ন ধরনের গবেষণার কাজে যুক্ত থাকবো, তো আমার ওইখানে ইনফরমেশন নেওয়া লাগবে। তো ইনফরমেশন নেওয়ার ক্ষেত্রে আমরা কি বিস্তার কমের উম, বিষয়টা মাথায় রেখে আমরা ইনফরমেশন নেওয়ার চেষ্টা করব, গ্যাদার করার চেষ্টা করব। দেন আসো, শিল্প উৎপাদনের ক্ষেত্রে মান নিয়ন্ত্রণ, পরীক্ষা নম্বর জড়িয়ে থাকার পরিমাণ করতে পারবো। এগুলো দেখে নিতে পারো জন্য এখানে এই চারটার আরো অনেকগুলো থাকতে পারে, তোমরা দেখে নিও বই পড়া। তারপর গণসংখ্যা সারণী বা ফ্রিকোয়েন্সি টেবিল। তো গণসংখ্যা সারণী বা ফ্রিকোয়েন্সি টেবিল জিনিসটা কি, আমরা সেটা আজকে একটু দেখার চেষ্টা করতে আছি। গণসংখ্যা সারণী বা ফ্রিকোয়েন্সি টেবিল জিনিসটা হচ্ছে যে তোমার অন কাইন্ড অফ একটা টেবিল, যেখানে থাকবে কি আমার প্রতিটা শ্রেণীর উপর তো কতবার করে আসে, এইটাই আমরা বুঝি গণসংখ্যা সারণী বা ফ্রিকোয়েন্সি টেবিল থেকে। আমাদের মূল কাজটা হচ্ছে কি গণসংখ্যার যে বিন্যাসটা আছে এটাকে আমরা একটা টেবিলের মাধ্যমে রূপান্তর করব, এবং ওই টেবিলে প্রতিটা সংখ্যা কয়বার করে আসে এইটা আমরা দেখব গণসংখ্যার সারণী বা ফ্রিকোয়েন্সি টেবিল থেকে। তো এর উদ্দেশ্য বা আমরা তো একটা কাজ করব তাই না, এই কাজ করার উদ্দেশ্য বা কাজটা কি আসলে এখানে আমরা কেন করি। বিশাল ডাটাকে সহজে বিশ্লেষণ করতে পারি, অর্থাৎ ধরো আমার কাছে 1,000 ডাটা আছে। এখন এইখান থেকে কি আমি বলতে পারি যখন এইটা ধরো আমার একটা ডাটা শুরু হয়েছে, আমি একটা ডাটা এন্ট্রি শুরু করছি, আমি 10 থেকে শুরু কইরা একেবারে 10⁶ অর 1 লক্ষ পর্যন্ত নিছি। এখন আমি কি বলতে পারি এইখানকার বিটার 10 থেকে 15 ভিতর কয়টা ইনফরমেশন আছে, বা 10 থেকে 20-এর ভিতর কয়টা ইনফরমেশন আছে, এটা কি আমার বলা সম্ভব হয়? না। আমি কি গুনবো এখন? না, গুনবো না। এই জন্য আমরা করি কি, আমরা এই জন্য এটাকে একটা টেবিলের মাধ্যমে রূপান্তর করি, যাতে সহজে আমি বইলা দিতে পারি। এই টেবিলটা দেখা আমি বইলা দিতে পারি যে আমার 10 থেকে 20 পর্যন্ত ধরো 5টা ইনফরমেশন আছে, 10 থেকে 15 পর্যন্ত ধরো 2টা ইনফরমেশন আছে। এইগুলো আমরা এই টেবিল থেকে সহজে বিন্যাস করতে পারি বা বলতে পারি। তারপর উপাত্তের প্রধান বৈশিষ্ট্য বোঝা সহজ হয়, অর্থাৎ এইখান থেকে আমরা ওই যে রেঞ্জ তা পাবো, তারপর এইখানে উপাত্তগুলো কিভাবে আছে সেগুলো পাবো। দেন পরিসংখ্যানের অন্যান্য হিসাব যেমন গড়, মধ্যক, মানদণ্ড, বিচ্যুতি সহজে নির্ণয় করতে পারি। অর্থাৎ আমরা তো পরিসংখ্যান পড়ার উদ্দেশ্য কি, আমরা গড়, মধ্যক, প্রচুরক অর্থাৎ সেন্ট্রাল টেন্ডেন্সি, আমরা কি একটা উপরতে সেন্ট্রাল টেন্ডেন্সিটা বোঝার চেষ্টা করি। তো এই সেন্ট্রাল টেন্ডেন্সিটা আমরা একটা টেবিল করা ইনফরমেশন থাকলে সহজে আমরা বুঝতে পারি একটা, মানে তা তুমি ধরো ধরো আমার একেবারে 1,000 সংখ্যার একটা ইনফরমেশন আছে। এই 1,000 সংখ্যা তুমি যোগ কইরা 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 করবা, এটা কি তোমার কাছে একটু বেশি পেইনফুল হোক না? কিন্তু তোমার যদি একটা ফ্রিকোয়েন্সি টেবিল দেওয়া থাকে, ওইখান থেকে তুমি বিভিন্ন ধরনের সূত্র অ্যাপ্লাই কইরা সবগুলো সহজে ইনফরমেশন গুলো ব্যাখ্যা করতে পারতে আসো। তারপর হিস্টোগ্রাম বলো, পলিগন বলো, অজীব বলো, এইগুলো ব্যাখ্যা করার জন্য আমার এটা দরকার। এখন আমি যে এই ফ্রিকোয়েন্সি পলিগন বা গণসংখ্যা সারণীটা তৈরি করব, এর জন্য আমার কি কি লাগবে? এর জন্য আমার সিনি ওয়েবটি লাগবে, তারপর
কয়টা ঘর হইতে পারে সেইটা লাগবে। তারপর উপাত্ত লাগবে। এখন শ্রেণী ব্যক্তিটা কি? শ্রেণী ব্যক্তিটা হচ্ছে কি, একটা ঘরের সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মানের ভিতর পার্থক্য। দেখো, এই যে এইটা, এইখানকার শ্রেণীব্যক্তি কত? 5 থেকে 10। এইখানকার শ্রেণীব্যক্তি কত বলো? এইখানকার শ্রেণীব্যক্তি হচ্ছে 5 - 10, অর্থাৎ 5 না, এখানকার অরিজিনাল শ্রেণীব্যক্তি হচ্ছে 6, বা বলতে পারো 5ও বলা যায়, যেহেতু আমার এখানে 10 থেকে শুরু হয়েছে, তার মানে এটা আমার শ্রেণীব্যক্তি কত? 5। এটার ক্ষেত্রে শ্রেণীব্যক্তি 5। যদি এরকমের হয়, ধরো 5 থেকে 9, তারপর 10 থেকে 14, এই ধরনের হইলে এগুলোর ক্ষেত্রে শ্রেণীব্যক্তি কত? এগুলোর ক্ষেত্রে শ্রেণীব্যক্তি হচ্ছে যাই আমার 5। এখানে কিন্তু অরিজিনাল ডিফারেন্সটা হচ্ছে 4, কিন্তু আমরা এখানে কি করব? 4 যোগ 1, অর্থাৎ শ্রেণীব্যক্তি নির্ণয়ের যে ফর্মুলাটা সেটা হচ্ছে, শ্রেণীব্যক্তি নির্ণয়ের যে ফর্মুলা সেটা হচ্ছে শ্রেণীব্যক্তিকে আমরা কি দ্বারা? এইচ দ্বারা ডিনোটেড করি। এইচ সমান সমান x(h - x(l) যোগ 1। ঠিক আছে? এই ধরনের ইনফরমেশন আমরা শ্রেণীব্যক্তির ক্ষেত্রে, এটা x(h) কি? x(h) হচ্ছে সর্বোচ্চ মান, শ্রেণীর সর্বোচ্চ মান x(h). সর্বনিম্ন মানকে আমরা কি দ্বারা ডিনোটেড করি? x(l). এখন এইখানে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে যে শ্রেণী ব্যক্তি আবার দুই ধরনের শ্রেণীর যে ব্যবধানটা সেটা দুই টাইপের হইতে পারে আমাদের শ্রেণী ব্যবধানগুলো। কি কি আমরা তো সেটা জানার চেষ্টা করি। ধরো, ক্লাস ইন্টারভাল একটা হচ্ছে এক্সক্লুসিভ আর একটা হচ্ছে ইনক্লুসিভ। এক্সক্লুসিভ কি আর ইনক্লুসিভ কি? আর একটা হচ্ছে ইনক্লুসিভ। দেখো, এক্সক্লুসিভের ক্ষেত্রে আমরা যেটা বর্ণনা করব সেটা হচ্ছে মূলত, এক্সক্লুসিভ শ্রেণীর ক্ষেত্রে আমার আছে, ধরো 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, এই পর্যন্তই থাকে না। আর এখানে আছে ইনক্লুসিভের ক্ষেত্রে 10 থেকে 19, 19, 19 হে 20 থেকে 29, 30 থেকে 39। তো এইটা আছে। এখন এই আমার যে ইনফরমেশন থাকবে, ধরো আমি একটা ইনফরমেশন নিছি, এই ইনফরমেশনে আমার 10.5 আসছে, 10.9 আসছে, তারপর 19.5 আছে, 19.9 আছে, 20.2 আছে, এগুলো আছে। এখন দেখো, কোন সারণীর ক্ষেত্রে আমার সুবিধা হইতে আছে। এই যে এই সারণীটা, এই সারণীটা দ্বারা কি বোঝানো হয়েছে? এই ঘরে আমার, আর এই ঘরেও 20 আছে, তাই না? তার মানে এইখানে এক্সাক্ট যে 20 থেকে শুরু হইবে, ঠিক আছে, 20 থেকে শুরু হইবে। আর যে এই ঘরে 20-এর আগ পর্যন্ত থাকবে। তার মানে আমার 20-এর আগ পর্যন্ত, তার মানে কি 19.5, 19.5 কোন ঘরে চলে যাইবে? এই ঘরে। আর এই ঘরে চলে যাইতেছে কে? এই ঘরে আসতে আছে আমার 20.2। এইগুলা কোন ঘরে আসতে আছে? এই ঘরে। অর্থাৎ আমি দশমিক সংখ্যাগুলো এখানে নিতে পারতে আছি। বাট আমার এই যে ইনক্লুসিভ, ইনক্লুসিভ শ্রেণীর ক্ষেত্রে কি হইতে আছে? ইনক্লুসিভ শ্রেণীর ক্ষেত্রে আমার সমস্যাটা হইতে আছে, দেখো এখানে 10 থেকে 19, তার মানে আমি এখানে 10.9 নিতে পারতে আছি, 10.5 নিতে পারতে আছি, কিন্তু আমি 19.5 নিতে পারতে আছি না, 19.9 নিতে পারতে আছি না। এই দুইটা ডাটা আমি এই ঘরে নিতে পারতে আছি না। ইভেন এইখান থেকে আবার শুরু করছি 20 থেকে 29, তার মানে এই দুইটা ডাটা এই উপরটার ক্ষেত্রে কি হয়ে যাইতে আছে? বাদ পড়ে যাইতে আছে। তার মানে কি আমার এইখানে ঘরের একুরেসি লেভেলটা, সেটা কি কমে যাইতে আছে না একুরেসি লেভেলটা? তার মানে এখানে কি আমার ডাটা মিস পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। অর্থাৎ ইনক্লুসিভ যে সারণীটা, সেইখানে আমার ডাটা মিস হওয়ার সম্ভাবনা থাকে। আর এক্সক্লুসিভ সারণীটার ক্ষেত্রে কি আমার ডাটা মিস না হইয়া সব ধরনের ডাটা একসাথে পুঞ্জীভূত করতে আমি পারতে আছি। আমি এই যে ক্লাস ইন্টারভালটা বের করব, এই ক্লাস ইন্টারভালের বের করার সূত্র এক্সক্লুসিভের ক্ষেত্রে আমি এইটা অ্যাপ্লাই করব না।
এক্সক্লুসিভের ক্ষেত্রে আমার, তারাও আমি এটা লিখে দিতে আছি, আবার একটু আমি ভালো করে বুঝাই। আমি দুইটা ঘর নিতে আছি, ঠিক আছে? একটা হচ্ছে আমার এক্সক্লুসিভ, আর একটা নিব আমি ইনক্লুসিভ। ঠিক আছে, এক্সক্লুসিভের কয়েকটা ইনফরমেশন আমি এখানে নেই। এক্সক্লুসিভের ঘরের থাকতে পারে ধরো 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40। আর ইনক্লুসিভের ঘরে থাকতে পারে কি, তিনটা নিচে, এটার তিনটা, 10 থেকে 19, 20 থেকে 29, 30 থেকে 39। এখন দেখো, এক্সক্লুসিভে আমার সমস্যা হইতে, এক্সক্লুসিভে কি আমার কোনো সমস্যা হইতে আছে না, আমি সব ডাটা নিতে পারতে আছি। আর এখানে কি, ডাটা বাদ পড়তে আছে, তাই না? বাদ পড়ে। এক্সক্লুসিভের ক্ষেত্রে আমি শ্রেণী ব্যক্তি কিভাবে বের করব? এস সমান সমান 20 - 10 সমান সমান 10, শ্রেণী ব্যক্তি আমার হয়ে গেছে। এইটার ক্ষেত্রে আমার কোনো ঝামেলা নাই। তাহলে আমার শ্রেণী ব্যক্তির ফর্মুলা কি হয়েছে? সর্বোচ্চ মাইনাস সর্বনিম্ন। ইনক্লুসিভের ক্ষেত্রে আমার কি হইতেছে? এস সমান সমান 19 - 10 যোগ 1 সমান সমান 10। তার মানে এইটার ক্ষেত্রে আমার যে এইচ, সেটা আমি কিভাবে পাবো? সর্বোচ্চ মাইনাস সর্বনিম্ন যোগ 1। ঠিক আছে, তাহলে আমি এক্সক্লুসিভের ক্ষেত্রে ডাটা এন্ট্রি করতে পারছি, সব ধরনের ডাটা আমি এন্ট্রি করতে পারছি, মানে এখানে কোনো ঝামেলা হইতে আছে না। এইখানে আমার কি হইতেছে, এই ঘরে আমার কোন পর্যন্ত ডাটা যাইতে আছে? এই ঘরে আমার 20 এর আগ পর্যন্ত, অর্থাৎ এক্সাক্ট 20-এর আগ পর্যন্ত। আর এইখানে আমার যাইতেছে কি, 20 থেকে, অর্থাৎ এক্সাক্ট 20 থেকে যাইতে আছে 30-এর আগ পর্যন্ত। আর এইখানে হইতে আছে কি, আমার একেবারে পূর্ণ সংখ্যা 10 থেকে শুরু করে 19 পূর্ণ সংখ্যা যাইতে আছে। বাট এইখানে বাদ পড়ে যাইতে আছে কি, দেখো তো, এইখানে 19.1 হইলেও বাদ পড়ে যাইতে আছে। কিন্তু এইখানে কি আমার 19.1 যাইতে আছে, বাট আর এইখানে আমার 19.1 কি হয়ে যাইতে আছে, বাদ পড়ে যাইতে আছে। সেম কাহিনী এই ঘরগুলোর ক্ষেত্রে হইতে আছে। এই কারণে আমরা চেষ্টা করি সব ধরনের ডাটাগুলোকে এক্সক্লুসিভ আকারে নিয়ে যাওয়ার, অর্থাৎ আমার শ্রেণীটা তৈরি করবো যখন, সেটা আমি এক্সক্লুসিভ শ্রেণী তৈরি করার চেষ্টা করব। শ্রেণী নির্ধারণের নিয়ম: সর্বনিম্ন সর্বোচ্চ মান নির্ধারণ করতে হবে ফার্স্টে। মোট শ্রেণী সংখ্যা বিবেচনা করতে হবে, যেমন 5 থেকে 10 পর্যন্ত শ্রেণী পর্যন্তই যথেষ্ট। হ্যাঁ, শ্রেণী ব্যক্তি নির্ধারণ করতে হবে, অর্থাৎ শ্রেণী ব্যক্তি নির্ধারণ করা, শ্রেণী ব্যক্তি, অর্থাৎ যে আমার ডিফারেন্সটা এজ, এজটা সাধারণত আমরা 5 থেকে 20 এই রকমের, এরও বেশিও হইতে পারে, শ্রেণীব্যাপ্তি এরও বেশিও হইতে পারে, বাট 5 থেকে 20 এই ধরনের একটা আদর্শ ধরা হয়। কিন্তু অনেক ক্ষেত্রে দেখো, ধরো আমার ডাটা দেওয়া আছে 10 থেকে শুরু করে 20 পর্যন্ত, কিন্তু এখানে প্রায় 100-র মতন ডাটা দেওয়া আছে, সেই ক্ষেত্রে কি আমরা 5 থেকে 20 নিব? না। তখন কি হয়ে যেতেছে দেখো, 10, 10 থেকে 15, 15 থেকে 20, মাত্র দুইটা ঘর হয়ে যাইতে আছে। তার মানে এখানে কি, ডিফারেন্সটা একটু বেশি হয়ে যাইবে, তাই না? এইখানে অ্যাকুরেসি লেভেলটা একটু কম হওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য আমরা করবো কি, পরিসরটা একটু কমানোর চেষ্টা করবো। সেই ক্ষেত্রে আমরা ডিআইটা আমরা 2 নেওয়ার চেষ্টা করবো, ডিআই বাই এইচ, এটাকে আমরা এইচই বলি, তাই না? তো এইচ, আমরা এইচটাকে আমরা 2 থেকে শুরু করতে পারি বা 3 নিতে পারি। তো আমরা যদি ইনফরমেশনের বিস্তারটা বা পরিসরটা খুব কম থাকে, 10, 5, 4 এইরকমের থাকে, 15, 12 এরকমের যদি থাকে, সেই ক্ষেত্রে আমরা পরিসরটা 2 থেকে 5-এর ভিতর নিলেই ভালো হয়। কিন্তু আমার পরিসরের লেভেলটা যদি হাই থাকে, অর্থাৎ বেশি থাকে, সেই ক্ষেত্রে আমরা শ্রেণীব্যাপ্তিটা কি নেব, বেশি নেব।
প্রথম প্রথমে শ্রেণীর নিম্নসীমে বসাও, এরপর ধারাবাহিক শ্রেণী তৈরি করো। অর্থাৎ আমি এটা একটা ম্যাথের মাধ্যমে তৈরি করতে আসছি। এটা হচ্ছে কি একটা রুলস দেখাইছি জাস্ট, আর কিছু না। এগুলো তোমাদের মুখস্থ করতে হবে না বা কোনো পরীক্ষার জীবনে আসবে না। এখন আমরা গণসংখ্যা সারণী তৈরি করব। কিভাবে তৈরি করতে পারি? ধরো আমাকে বলা আছে, আমাকে একটা ইনফরমেশন দেওয়া আছে। কি ইনফরমেশন দেওয়া আছে? কোনো শহরের কোন শহরের জানুয়ারি মাসের তাপমাত্রা। তাপমাত্রা দেওয়া আছে, ঠিক আছে? তো সেই তাপমাত্রাটা কিরকমের দেওয়া আছে দেখো, জানুয়ারির 1 তারিখ ওই রকমের দেওয়া নাই, বাট আমরা বুঝে নিতে আছে 20, 18, তারপর দেওয়া আছে 14, 21, 11, 14, 12, 10, 15। আমি ধরে নিতে আছি 18, 12, 14, 16, 15, 12, 14, 16, 15, 12, 14, 18, 20, 22, 9, 11, 10। আরো আছে, কয়টা হইলো? মোট 31 দিন তো হইবে। তার মানে একটু গণনা নেই। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 10, 20, 25, 14, 1, 2, 3, 4। আর একটা নিলাম আমি, ধরো 12। এখন এইটাকে বলছে কি, এইখান থেকে গণসংখ্যা সারণী তৈরি করো। গণসংখ্যা তৈরি করো। এখন ভালো কথা বলছে, আমি গণসংখ্যা সারণী তৈরি করব। তার জন্য আমাকে কি করতে হইবে? গণসংখ্যা সারণী তৈরি করার জন্য আমাকে এখান থেকে অবশ্যই ইনফরমেশন গুলো গ্যাদার করার চেষ্টা করতে হবে। আচ্ছা, এখানে কি 31টা হয়েছে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31। তো এখান থেকে আমি যখন গণসংখ্যা সারণীটা তৈরি করব, আমার কি লাগবে? ফার্স্টে পরিসরটা বের করা লাগবে। তো আমরা অন্য একটা পেজ নিই। আমরা পরিসর বের করব। পরিসর বের করার জন্য আমার কি লাগবে? সর্বোচ্চ মান। দেখো এখান থেকে সর্বোচ্চ মান কত, সেটা একটু আমরা দেখি। সর্বোচ্চ মান, সর্বোচ্চ মান কত? 12, 15, 16, 15, 25। দেখো সর্বোচ্চ মান কত আমার? এখানে 25। তার মানে আমার সর্বোচ্চ তাপমাত্রা আমার কত এখানে? 25 ছিল, তাই না? তার মানে আমি এখানে লিখবো সর্বোচ্চ মান 25। সর্বনিম্ন মান কত? সর্বনিম্ন মান, সর্বনিম্ন মানটা দেখো, এখানে সর্বনিম্ন মান 9। এর বাইরে কিন্তু আর নাই। দেখো ভালো করে দেখো, ভালো করে যদি খেয়াল করো, তাহলে দেখবে এখানে সর্বনিম্ন মান কত? 9। তার মানে আমি এখান থেকে দেখো এখন পাইয়ে গেছি সর্বনিম্ন মান। আপাতত আর আমার ওইখানে কাজ নাই। তো আমি এখান থেকে কি বের করব? পরিসর। পরিসর সমান সমান কি জানি? সর্বোচ্চ মাইনাস সর্বনিম্ন। তো আমি এখান থেকে বের করি 25 - 9 সমান সমান কত আসতে আছে? 25 - 9, 16। অর্থাৎ আমার এখান থেকে পরিসরটা আসছে কত? 16। দেখো, 9 থেকে 25,
অর্থাৎ আমার এখানে 15 ঘর, অর্থাৎ আমি এখানে এখন আমার শ্রেণী ব্যক্তিটা কত ধরবো সেইটা আমরা চিন্তা করতে আছি। তো আমি এখানে আমার শ্রেণী ব্যক্তিটা মোটামুটি 5 ধরি, অর্থাৎ আমি এখানে 5 ধরেই কাজ করি। শ্রেণী ব্যক্তি, শ্রেণী ব্যক্তি আমার কত হইতে আছে, শ্রেণী ব্যক্তি আমি 5 ধরলাম। তার মানে এখন আমি শ্রেণী ব্যক্তি পাইছি, পরিসর পাইছি, তার মানে আমার এখন কি পাবো, শ্রেণী সংখ্যা কত, কয়টা আমার সারণী তৈরি করতে হইবে। শ্রেণী সংখ্যা, শ্রেণী সংখ্যার সমান সমান কি, পরিসর ভাগ শ্রেণী ব্যক্তি সমান সমান কত হইতে আছে, 16/5 সমান সমান কত, 16/5, 3.2। এখন দেখো, 3.2 আসছে আমার শ্রেণী সংখ্যা, এখন আমি এখানে শ্রেণী কয়টা নিব, অর্থাৎ আমার যখন কোনো শ্রেণী সংখ্যা এক্সাক্ট সংখ্যা না আসবে, দশমিক সংখ্যা আসবে, তখনই আমরা পরের সংখ্যাটা নেব। ঠিক আছে, এই ক্ষেত্রে আমরা পরের সংখ্যাটা, অর্থাৎ আমার এখানে শ্রেণী সংখ্যা হইবে কত, 4। এখন আমরা গণসংখ্যা সারণী তৈরি করব। গণসংখ্যা সারণী আমরা এখন কিভাবে তৈরি করতে পারি, একটু দেখো। গণসংখ্যা সারণী তৈরি করব আমি এখন, গণসংখ্যা সারণী লেখবা, গণসংখ্যা সারণী। গণসংখ্যা সারণী তৈরি করার জন্য আমার যে জিনিসটা লাগবে, ফার্স্ট অফ অল, গণসংখ্যা সারণী তৈরি করার জন্য আমি এখানে একটা একটা ছক তৈরি করব। ছকে থাকবে শ্রেণী ব্যক্তি, তারপর থাকবে ট্যালি চিহ্ন, তারপর থাকবে মোট গণসংখ্যা। ঠিক আছে, তো আমরা শ্রেণী ব্যক্তি, শ্রেণী ব্যক্তি কোথা থেকে শুরু করব সেইটা হচ্ছে শেখো। আমরা প্রথম শুরু করব সর্বনিম্ন থেকে। তো আমার এখানে সর্বনিম্ন কত আছে দেখো তো, সর্বনিম্ন আসছে কত আমার 9, তার মানে আমি 9 থেকে শুরু করব। এখন আমার একটা জিনিস বুঝতে হইবে, এটা কি এক্সক্লুসিভ করব না ইনক্লুসিভ করব। দেখো, আমরা এক্সক্লুসিভ এবং ইনক্লুসিভের যে বিষয়টা, এক্সক্লুসিভ কখন করছি, যখন আমার দশমিক মান ছিল তখন কিন্তু আমরা এক্সক্লুসিভ করছি। আর যখন আমার দশমিক মান নাই তখন তো আমার এক্সক্লুসিভ করার দরকার নাই, তখন আমি ইনক্লুসিভ করলেও হইবে। তো এই ক্ষেত্রে আমরা কি করব, ইনক্লুসিভ শ্রেণীবিন্যাস করব। তো ইনক্লুসিভ শ্রেণীবিন্যাস যদি আমি করি, তাহলে আমার এখান থেকে 9, অর্থাৎ 9 থেকে কত হইতে আছে, 9 থেকে 13, তাই না, না, 9 থেকে 13, তারপর 14 থেকে 19, না 14 থেকে 18, আমি তো এক্সক্লুসিভ করতেছি, ইহ। তারপর কত আসবে, 19 থেকে 23, দেন কত আসবে, 24 থেকে 28। দেখো তো, আমার সর্বোচ্চ মান কত ছিল, সর্বোচ্চ মান ছিল কত, 25, এবং সর্বনিম্ন মান কত ছিল 9। তার মানে এই ঘরটা 28 পর্যন্ত, তার মানে সর্বোচ্চ মানকেও আমার এই রাইখা দিতে আছে এই ঘরে। এখন আমার এই ঘর অর্থাৎ 9 থেকে 13, এটা দ্বারা কি বোঝায়, এটা দ্বারা বোঝায় যখন এই ঘরে মোট কয়টা উপাত্ত আছে সেইটা আমার খুঁজে বের করা। তো আমি খুঁজে বের করব, এর জন্য আমার কোথায় চলে যেতে হবে, ডাটায়। আমি 9 থেকে 13 কয়টা আছে সেটা দেখবো, 9 থেকে 13। তার মানে ধরো আমার এখানে আমি লিখে নেবো 9 থেকে 13, আমি প্রশ্ন থেকে খুঁজবো 9 থেকে 13, আমি লিখে নিতে এসি। তো 9 থেকে 13, 9 থেকে 13 দেখো, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, 10টা, 11টা, তাই না। আমার এখানে কয়টা ডাটা আছে, মোট 11টা, 9 থেকে 13-এর ভিতর। তো আমি এর জন্য এখানে এখন লিখবো, এটাকে আমরা কি লিখবো, ট্যালি চিহ্নর মাধ্যমে। ট্যালি চিহ্নটা আমরা কিভাবে দিতে হয়, দেখো, প্রথম আমি আমার মোট এখানে ডাটা আছে কয়টা, কয়টা ছিল, 11টা, তার মানে আমি এখানে 11 লিখবো, 11 লিখলাম।
এখন আমরা টেলি চিহ্ন দেওয়ার চেষ্টা করবো। টেলি চিহ্নটা কিভাবে দেবো? ফার্স্টে চারটা দাও, 1 2 3 4, দেন পঞ্চমটা এইভাবে দিতে হবে, অর্থাৎ প্রথমটা শুরু থেকে চতুর্থটা শেষ পর্যন্ত, পাঁচটা হয়ে গেছে। দেন আবার চারটা দাও, 1 2 3 4, আবার পঞ্চমটা এইভাবে, এইভাবে হবে, ঠিক আছে? আহ, আমার মোট এখানে কত আছে? 10টা। এখন বাকি আছে কি একটা, এই 11। এখানে মোট কয়টা? 11টা ডাটা আছে। এখন আমরা দেখবো কোথা থেকে কোথা, 24 থেকে 18, 14 থেকে 18। তো 14 থেকে 18 দেখো, এক দু, আচ্ছা এটা ভিন্ন কালি নাও। তোমরা পরীক্ষার হলে একই কালি দিয়ে লিখবা, বাট আমি ভিন্ন কলম নিতে আসছি যাতে আমার কোনো ইনফরমেশন মিস না থাকে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14। দেখো এই ঘরে আমার 14টা ইনফরমেশন আছে, ঠিক আছে? এই ঘরে আমার কয়টা ইনফরমেশন আছে? 14টা ইনফরমেশন আছে। তার মানে আমি এখানে লিখে নেবো 14। তো এখন 14টা কিভাবে দেবা? আগের মতন 10টা দিবা। দেন এইখানে বাকি আছে কয়টা? চারটা, 1 2 3 4। তারপর আমার 19 থেকে 13, অর্থাৎ আমার এখন কোনটা নিয়ে কাজ করবো? আমি 19 থেকে 23, 19 থেকে 23 নিয়ে যখন কাজ করবো, দেখো লিখে নাও, 19 থেকে 23, এটা শেষ, এটা শেষ। 19 থেকে 23, 1 2 3 4 5। তার মানে এই ঘরে আমার আছে কয়টা ডাটা? 5টা ডাটা আছে এই ঘরে, তাই না? তো আমি এই 5টা ডাটা লিখি এখন আমার এই ঘরে আছে। পাঁচ। এখন আমার দেখতে হবে 24 থেকে 28-এর ভিতর কয়টা ডাটা আছে, সেটা আমার একটু দেখার চেষ্টা করতে হবে। তো আমরা চলে যাই 24 থেকে, সম্ভবত একটা ডাটাই আছে। দেখো এই একটা ডাটাই আছে, আর কেউ নাই, ঠিক আছে? তার মানে আমি এইটা দিলেই আমার হয়ে যাইতে আছে। এক। এখন আমরা দেখবো আমার মোট সংখ্যাটার সাথে এটা মিলতে আছে কিনা, ঠিক আছে? আমরা মোট সংখ্যাটার সাথে এটা মিলে কিনা সেটা একটু চেক দিই। পাঁচ যোগ 1 যোগ 14 যোগ 11, 31। তার মানে কি আমার মোট সংখ্যার সাথে এটার মিলে গেছে, অর্থাৎ আমার 31টা ডাটা ছিল আমার এইখান থেকে। আমি 31টা ডাটারই ইনফরমেশন পাইছি। তার মানে আমি এই যে গণসংখ্যার সারণী, গণসংখ্যার সারণীটা থেকে আমি কি পাইছি আসলে? গণসংখ্যার সারণীটা থেকে আমি এক দেখো অনেক কিছু বুঝতে পারতে আছি। কি কি বুঝতে পারতে আছি? 9 থেকে 13-এর ভিতর আমার কয়টা ইনফরমেশন আছে? 11টা ইনফরমেশন আছে। তারপর 14 থেকে 18-এর ভিতর কয়টা ইনফরমেশন আছে? 14টা ইনফরমেশন আছে। তারপর 19 থেকে 23-এর ভিতর কয়টা ইনফরমেশন আছে? 5টা ইনফরমেশন আছে। 24 থেকে 28-এর ভিতর কয়টা ইনফরমেশন আছে? একটা ইনফরমেশন আছে। আসলে এগুলো দ্বারা এখন কি বুঝতে আছি? দেখো সর্বোচ্চ গণসংখ্যা কোন ঘরে আছে? সর্বোচ্চ গণসংখ্যা আছে আমার 14 থেকে 18-এর ভিতরে। তার মানে এইখানে আমার এই ঘরের ভিতরে দেখবা গড়, মধ্যক, তারপর পুরোচ্চরক, তিনটে এই ঘরের এই সংখ্যাগুলোর আশেপাশে আছে, অর্থাৎ এই 14 থেকে 18-র আশেপাশে সংখ্যাগুলোর ভিতরে গড় মধ্যক পরিচালক নিহত, অর্থাৎ সেন্ট্রাল টেন্ডেন্সিটা যে আমারটা, সেটা আমার এই 14 থেকে 18-র ভিতরে নিহত, অর্থাৎ আমার সর্বোচ্চ সবকিছুই আমার এই ঘরের ভিতর রয়েছে না। এই ঘরে আসবে,
না এই ঘরে আসবে, আমরা এটা বুঝতে পারতে আছি, ঠিক আছে। আমরা এখন শ্রেণী, আমরা একটা গণসংখ্যা সারণী কিভাবে তৈরি করতে পারি দেখো। আমরা ফার্স্টে যে উপপাদ্য দেওয়া থাকবে ওইখান থেকে সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মান সিলেক্ট করব। তারপর ওইখান থেকে আমি কি করব, পরিসরটা বের করব। তারপর আমি ওইখান থেকে কি সিলেক্ট করব, শ্রেণী ব্যক্তি সিলেক্ট করব। তারপর আমরা কি করব, শ্রেণী সংখ্যা বের করব। শ্রেণী সংখ্যা কিভাবে বের করে, পরিসর মাইনাস শ্রেণী ব্যক্তি। আবার পরিসর কিভাবে বের করে, সর্বোচ্চ মান মাইনাস সর্বনিম্ন মান ডিভাইডেড বাই কত, শ্রেণী ব্যক্তি। ঠিক আছে, তো এখান থেকে আমার শ্রেণী সংখ্যা চলে গেছে। তারপর আমরা কি করব, তারপর আমরা গণসংখ্যার সারণী তৈরি করব। গণসংখ্যার সারণী তৈরি করার জন্য আমার কি লাগে, শ্রেণী ব্যক্তি লাগে, ট্যালি চিহ্ন লাগে, গণসংখ্যার সারণী লাগে। এখন শ্রেণী ব্যক্তিটা অর্থাৎ শ্রেণী ব্যবধানটা আমি কিভাবে নিব, অর্থাৎ শ্রেণী ব্যবধানটা আমি কিভাবে নিতে পারি, শ্রেণী ব্যবধানটা এক্সক্লুসিভ নিব না ইনক্লুসিভ নেব, এক্সক্লুসিভ কখন নেব, ইনক্লুসিভ কখন নেব, এটা একটু লিখে দিই ওইখানে। ঠিক আছে, এক্সক্লুসিভ নেব কখন, যখন আমার দশমিক মান থাকবে, ঠিক আছে, যখন আমার দশমিক মান থাকবে তখন আমরা এক্সক্লুসিভ নেব। আর যখন পূর্ণ সংখ্যা থাকবে তখন আমরা ইনক্লুসিভ নেব। অথবা আমরা যখন দশমিক বা পূর্ণ সংখ্যা দুইটার ক্ষেত্রে আমার কিন্তু এক্সক্লুসিভ নেওয়া যায়, ঠিক আছে, পূর্ণ সংখ্যা দুইটার ক্ষেত্রেই নেওয়া যায়। বাট ইনক্লুসিভ কিন্তু শুধু পূর্ণ সংখ্যার ক্ষেত্রে, এটা দশমিক সংখ্যার ক্ষেত্রে প্রযোজ্য না। তার মানে এখানে আমার কি পূর্ণ সংখ্যার একটা সারণী দেওয়া ছিল। তো এটা আমি কি এক্সক্লুসিভ নিব না ইনক্লুসিভ নিব, আমি যে কোনো একটা নিতে পারি। তো আমি এখানে এটা এক্সক্লুসিভ নিয়ে কাজ করছি। আমি তুমি চাইলে তোমরা চাইলে ইনক্লুসিভ নিয়েও কাজ করতে পারো, ঠিক আছে। না আমি মূলত ইনক্লুসিভ নিয়ে কাজ করছি, তোমরা চাইলে এক্সক্লুসিভ নিয়েও কাজ করতে পারো। দেখো তো যখন এটাকে এক্সক্লুসিভ নিয়ে কাজ করতাম তখন 9 থেকে হয়তো কত, 9 থেকে 14, আবার 14 থেকে 19। এখন তাহলে আমরা এখানে এই ঘরে কোন পর্যন্ত ডাটা এন্ট্রি করতাম, আমরা কিন্তু 14কে এই ঘরে নিতাম না। আমরা তখন কি 9 থেকে 13 পর্যন্ত ডাটাগুলাই এই ঘরে নিতাম। আমরা 14-এর আগ পর্যন্ত ডাটাগুলো তখন নিতাম যখন আমরা এক্সক্লুসিভ নিয়ে কাজ করতাম, ঠিক আছে। আর ইনক্লুসিভের ক্ষেত্রে কি, আমরা ডিরেক্ট যে পর্যন্ত আছে ওই পর্যন্তই কাজ করতে পারতে আছি, ঠিক আছে। তো এখন আমরা শেষ করে দিব, আর বেশি কথা বলবো না। উম, আহ, আহ, যেটা দিয়ে শেষ করব সেটা হচ্ছে প্রয়োজনীয়তা ব্যবহার। ডাটার বিশ্লেষণ সহজ, বড় ডাটাকে ছোট ছোট শ্রেণীতে ভাগ করতে পারি। তারপর ওই যে হিস্টোগ্রাম, ফ্রিকোয়েন্সি পলিগন, অজীব রেখা তৈরি করতে পারি, গড় মধ্যক প্রচুরক বিচ্যুতি নির্ণয় করতে পারি, দুই বা ততোধিক ডাটার মাধ্যমে ধারণা তৈরি করতে পারি। এইগুলোই আমার প্রয়োজনীয়তা। এখন এখানে কি আমার সীমাবদ্ধতা আছে কোনো দেখি, না সীমাবদ্ধতা নাই। তো সবাই ভালো থাকো, আজকে এই পর্যন্তই। নেক্সটে আমরা হিস্টোগ্রাম, ফ্রিকোয়েন্সি পলিগন এবং অজীব নিয়ে আলোচনা করব। ও অলসো পাইচার্ট, অলসো পাইচার্ট নিয়ে আলোচনা করব। তো সে পর্যন্ত ভালো থাকো। আশা করি আমার এই যে এটার ফ্রি প্লে লিস্টটা সেটা খুব দ্রুতই আমরা দেওয়ার চেষ্টা করব। সেক্ষেত্রে তোমরা তোমার ফ্রেন্ডের মাঝে ভিডিও ভালো লাগলে শেয়ার করতে পারো এবং সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। আল্লাহ হাফেজ।